আমরা সরাসরি যেতে চাই সাভারা জাতীয় স্মৃতিসৌধে। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখব সরাসরি সেই দৃশ্য। প্রধান উপদেষ্টা তিনি প্রস্তুত হয়ে আছেন শ্রদ্ধা নিবেদনের জন্য মূল বেদির দিকে এগিয়ে যেতে। এর মধ্যে খানিকটা কুশল বিনিময় করেছেন সেখানে উপদেষ্টা যারা রয়েছেন, তিন বাহিনীর প্রধানরা রয়েছেন তাদের সাথে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আদিলুর রহমান খানকে দেখতে পাচ্ছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও পাশে রয়েছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান উপদেষ্টার সাথে হ্যান্ডশেক করে তারা সেখানে রয়েছেন। মাহফুজ আলমকেও আমরা দেখতে পাচ্ছি। চৌধ এলাকায় এর মধ্যে ব্যাপক নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে গত কয়েকদিন ধরেই। এটি স্বাভাবিকভাবে আমরা প্রতি বছর দেখে থাকি, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে যান এবং একেবারে এসএসএফ সদস্যরা কর্ডন করে আছে প্রধান উপদেষ্টাকে। বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে আমরা যেমনটা লক্ষ্য করি, কেবল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিতেই প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হয়। একেবারে মাঝরাতে প্রথম প্রহরেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর আমরা যেমনটা দেখি যে সকালবেলা ভোরে সেখানে শ্রদ্ধা নিবেদন করে থাকেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা। সাধারণ মানুষ অনেকেই এই বিজয় দিবসের আগে অনেকেই তাদের প্রত্যাশায় যেমনটা বলেছেন এবং অনেকে স্মৃতিচারণ করতে বলেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে মূল পটভূমি, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে আবহ, যে প্ল্যাটফর্ম সেটি তৈরি হয়েছিল হয়তো অনেক আগে থেকেই, সেই ৫২ ভাষা আন্দোলনের পর থেকেই ধীরে ধীরে এই পর্যায়ে। কিন্তু একেবারে স্পষ্ট হয়েছিল ১৯৭০-এর যে নির্বাচনের ফল, পাকিস্তানি সামরিক শাসক, পাকিস্তানের যারা শাসকবর্গ রয়েছে তারা ১৯৭০-এর যে নির্বাচন, সাধারণ মানুষের ভোটদানের যেই রায় সেটি মেনে না নেওয়ার ফলেই কিন্তু এই প্ল্যাটফর্ম এবং মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা, গণতন্ত্রের যে দাবি সেটি প্রবল হয়ে ওঠে। আজ ৫৩ বছর পর সাধারণ মানুষ, নাগরিকদের একটাই প্রত্যাশা, যেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই গণতন্ত্র, ভোট দেওয়ার অধিকার, সেটি এই বাংলাদেশে কতটা প্রতিষ্ঠিত হয়েছে কি হয়নি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তিনিও কিন্তু স্মৃতিসৌধে গেছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আছেন। একেবারে সর্বশেষ স্বাধীন রাষ্ট্রগুলোর একটি পূর্ব তিমুর।
প্রধান উপদেষ্টা তাকে নিয়ে উপদেষ্টা মণ্ডলীর সাথে এবং সামরিক কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। স্বাধীনতার যেই স্বাদ, স্বাধীনতার যে আগ্রহ, স্বাধীনতার যেই শপথ, সেটি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তিনি নিশ্চয়ই ভালোভাবেই অনুভব করেন। একটি বড় রাষ্ট্র থেকে তারাও স্বাধীন হয়েছে। বাংলাদেশ 1971 সালে যেটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। এবং একসাথেই একজন রাষ্ট্রপ্রধান এবং একজন সরকার প্রধান অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট একই সাথে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং দুটি পুষ্পমাল্য কিন্তু সেখানে সামরিক বাহিনী তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রধান উপদেষ্টা এইমাত্র শ্রদ্ধা নিবেদন করলেন মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি। আমরা এরই মধ্যে দেখতে পেলাম প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে যারা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে
আবারও তারা কথা বলছেন, এর আগে কথা বলেছেন এবং এখন দেখতে পাচ্ছি দুই পাশে মুক্তিযোদ্ধারা রয়েছেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে যারা গেছেন তাদের সাথে, বিভিন্ন সংগঠন থেকে যারা গেছেন তাদের সাথে কথা বলছেন এবং সেখানে কুশল বিনিময় করছেন প্রধান উপদেষ্টা। এবং এরপরই এখন নিয়ম অনুযায়ী তারা সেখানে যেই পরিদর্শন বই রাখা আছে সেখানে তারা স্বাক্ষর করবেন এবং তারপরে স্মৃতিসৌধ ত্যাগ করবেন। কিছুক্ষণের মধ্যে স্মৃতিসৌধে কিন্তু সাধারণ মানুষের ভিড় নামবে এবং সেখানে আমরা দেখতে পাবো একেবারে পুরো স্মৃতিসৌধ ফুল আর লাল সবুজের পতাকায় কিন্তু পুরো স্মৃতিসৌধের একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন আবহ সেখানে বিরাজ করবে। সেই দৃশ্য নিশ্চয়ই আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাদের জন্য দেখাতে পারবো। কিছুক্ষণের মধ্যেই কূটনৈতিক মিশনে, বিদেশি মিশনগুলোতে যারা ঢাকায় দায়িত্ব পালন করবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনীতিক যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরই সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। সামরিক বাহিনীর অনেক কর্মকর্তারা, শীর্ষ কর্মকর্তা যারা রয়েছেন তারা সেখানে গেছেন এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেক সামরিক কর্মকর্তা যারা রয়েছেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রফেসর ডক্টর ইউনূস তিনি হ্যান্ডশেক করছেন, একই সাথে পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্টের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের এবং হাইকোর্ট ডিভিশনের অনেক বিচারপতিদের নিয়েই মাত্র শ্রদ্ধা নিবেদন করলেন এবং সেখানে গেছেন তিনি। প্রোটোকল অনুযায়ী এই মুহূর্তে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা অ্যাপিলেট ডিভিশনের এবং হাইকোর্ট ডিভিশনের অনেক বিচারপতিকে সেখানে দেখতে পাচ্ছি, তারা সবাই গেছেন। প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ বেদি ত্যাগ করছেন এবং এরই মধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সাভার স্মৃতিসৌধের এলাকায় কিন্তু ধীরে ধীরে মানুষের ভিড় সেখানে বাড়ছে। খুব অল্প সময়ের মধ্যেই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তারা কিন্তু ধীরে ধীরে সাভার স্মৃতিসৌধের মূল বেদি থেকে গেটের দিকে আসছেন এবং এর বাম পাশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, তারা হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। পরিদর্শন বই সেখানে যেটি রাখা হয়েছে তাতে স্বাক্ষর করবেন। এর আগে রাষ্ট্রপতিও ওই বইতে স্বাক্ষর করেছেন এবং এটি নিয়ম, সেখানে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে যারা যান, রাষ্ট্রের এবং বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বিদেশি মিশনের অর্থাৎ রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি এই মুহূর্তে কূটনৈতিক মিশনের পক্ষ থেকেও কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
তারা দেখছেন এবং যারা দীর্ঘদিন রয়েছেন তারা বাংলাদেশের যেই কৃষ্টি কালচার সম্পর্কে তারা জানেন, আমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কে তারা জানেন, এবং যারা নতুন এসেছেন তারাও চেষ্টা করেন এই দিবসগুলোতে বাংলাদেশ সম্পর্কে জানার, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকার, দেখার যে কীভাবে এই বড় দিবসগুলো বাঙালিরা উদযাপন করে। কারণ বাংলাদেশের 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি, স্বাধীন রাষ্ট্র, অনেক ইতিহাস, অনেক কিছু মিশেল এই দিনটির সাথে, অনেক স্মৃতি। তো সেই স্মৃতিগুলো তারা হয়তো অনুভব করার চেষ্টা করেন, কারণ এই পরিবেশ, এই আবহ নিশ্চয়ই পৃথিবীর অন্য দেশগুলোর সাথে অনেক ভিন্ন, অনেক আলাদা। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা তিনি প্রেসিডেন্ট তিনি একটি গাছের চারা রোপণ করছেন, এবং সাভার স্মৃতিসৌধে যারা গেছেন তারা দেখবেন সেখানে অসংখ্য এরকম গাছ আছে এবং কারা রোপণ করে গেছেন সেই তথ্য সেখানে আছে। এই মুহূর্তে ঠিক কী গাছ এটি বোঝা যাচ্ছে না। তিনি একটি গাছের চারা রোপণ করছেন এবং সেখানে কিন্তু কে রোপণ করেছেন সেটি অনেক সময় পাশে লিখে রাখা হয়, যাতে দর্শনার্থী যারা যান তারা সেটি দেখতে পারেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা একে একে হুইল চেয়ারে করে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি একটু স্মৃতিসৌধে উপদেষ্টা আসিফ হোসেন তিনি এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্য শুনে আছি। দেশবাসীকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ, আহত এবং যারা বিভিন্ন উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সবাইকে সশ্রদ্ধ সালাম। আমাদের পক্ষ থেকে এটা বক্তব্য থাকবে যে বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। আমরা আশা করি যে এই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন প্রধানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থার রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে। এবং আমরা জনগণকে আহ্বান জানাই যে এবারের যে বিজয় অর্জিত হয়েছে ২,০০০-এর উপরে শহীদ এবং ৫০,০০০-এর কাছাকাছি আহতদের রক্তের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে এবং ৩০ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। শফিক ভাই, আমরা এতক্ষণ ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে, সেখানে দেখছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং তারপর প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর প্রধান বিচারপতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা যাব অন্যান্য খবরে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৬:৩০টার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমনপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিজয়ের ৫৩ বছর। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বৈষম্য মুক্ত হবে,
আর কোনো দানবীয় শাসকের জায়গা হবে না, এই প্রত্যাশা সাধারণ মানুষের। আর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির তাগিদ বিশিষ্টজনদের। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, চেতনায় শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ। তবে বিজয়ের 53 বছর পরও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ সাধারণের। তাদের মতে গণতন্ত্র হোঁচট খেয়েছে বারবার, মুক্তি মেলেনি সামাজিক অর্থনৈতিক বৈষম্যের। তাই গত 15 বছরের স্বৈর শাসনে ভোটাধিকার হরণ, গুম, খুন আর লুটপাটের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান। স্বৈর শাসক হিসেবে ভূমিকা পালন করেছে, এমনকি এই দেশের মানুষের কোনো প্রকার বাক স্বাধীনতা, কোনো প্রকার অধিকার তারা দিতে চায়নি। এই যে মানুষের গণতান্ত্রিক প্রধান যে একটা শর্ত ভোট দেয়া, এগুলো মানুষ দিতে পারতো না। নৈশ ভোটের মাধ্যমে স্বৈরাচারী কায়েম করা। দেশ গণতন্ত্রের সুষ্ঠু ধারায় আসুক, আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে পথ বন্ধ করার তাগিদ বিশিষ্টজনদের। সমতার সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ এবং মানবিক মর্যাদার সমাজ দেখতে চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হবে। গণতান্ত্রিক চর্চার পরিবেশের মূল কথা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে, তার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতার অর্ধশত বছর পরও মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ ইতিহাস লেখা হয়নি, উল্টো ইতিহাস বিকৃত হয়েছে বারবার। এমন মন্তব্য করে গবেষকরা বলছেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে অপরাজনীতি করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের যে প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাজউদ্দিন আহমেদ, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় চার নেতা, জীবনের ঝুঁকি নিয়ে যিনি 25 মার্চ রাতে উই রিভোল্ট বলে প্রথম ঘোষণা করেছিলেন, পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ জিয়াউর রহমান, তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এক ধরনের মুছেই ফেলার চেষ্টা করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা দ্রুত তৈরি করার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসের প্রথম দিকে এখন সরাসরি আমরা একটু বগুড়ায় যাব। সেখানে রয়েছেন সহকর্মী জজিফ হোসেন। বগুড়ায় স্মৃতিসৌধে মানুষের ভিড়, শ্রদ্ধা নিবেদনের খবর জানবো তার কাছ থেকে। জজিফ, একটু জানাবেন বগুড়ায় এখন কি অবস্থা, সেখানে এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন, বগুড়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এসছেন সেখানে? জি, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে কিন্তু একটি মাহেন্দ্রক্ষণে এসে আমরা পৌঁছেছি এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু সেই 24-এর বিজয়ে যে বিজয়টি, সেই বিজয়কে বারবার স্মরণ করছেন এবং সেই 1971-এর যারা শহীদ রয়েছেন এবং 2024-এর যারা শহীদ রয়েছেন তাদেরকেও তারা স্মরণ করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সকাল সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু আপনি জানেন যে 31 বাক্যবোধনের মাধ্যমে বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ শুরু হয় এবং এরপরে আসলে প্রত্যেকটি সরকারি বেসরকারি দপ্তরে যে জাতীয় পতাকা উত্তোলন করে, সেই জাতীয় পতাকা উত্তোলনের পরে একদম প্রভাত ফেরির সাথে সাথে কিন্তু আপনার সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু আপনার এই মুক্তিযোদ্ধার যে ফুলবাড়ি যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং শুধু বগুড়া সদর নয়, বগুড়া সদর সহ জেলা উপজেলাগুলোতে কিন্তু জেলার প্রত্যেকটি উপজেলাতে কিন্তু আপনি এই সরকারি বেসরকারি কর্মকর্তা এবং বিএনপির যে অঙ্গ সংগঠন এবং অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। তারা বারবার একই কথাই বলছেন, যেন আর কোনো ফ্যাসিবাদ কিংবা আর কোনো দোসর যাতে এই দেশে তৈরি হতে না পারে, সাধারণ মানুষ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার যাতে তারা ফিরিয়ে পায় এবং নতুন করে সেই অধিকার যাতে তারা আর কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেবেন না বলে তারা অঙ্গীকার করছেন। তো আজকে এই মুক্তির ফুলবাড়ি থেকে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছেন। বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে সংগঠন রয়েছে তারা কিন্তু এসেছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ সহ আর কোনো
অঙ্গ সংগঠন যাতে মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে না পারে, হরণ করতে না পারে, এটাই কিন্তু তারা ব্যক্ত করছেন। এখন আসলে সকাল থেকেই জেলা প্রশাসন, তারপরে পুলিশ প্রশাসন এবং যদি আপনি শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে গত 15-16 বছরের যে বিজয় উদযাপন এবং এবারের বিজয় উদযাপন। আপনি বলছিলেন যে তাদের প্রত্যাশার ভিন্নতার কথা, কিন্তু সার্বিক উদযাপনের যে চেহারা, সাধারণ মানুষের আগ্রহ, সেই জায়গায় কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে যে এতদিন এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আসলে কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না। কারণ এই যুগে এসেও, এই সময় এসেও একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যখন দাঁড়িয়েছে, ছাত্র জনতা সকল দলমত নির্বিশেষে সকলেই কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছিল আপনি জানেন, এবং রাজপথে নেমে সেখানে কিন্তু তারা নেমেছিল এবং তারা প্রাণ দিয়েছে। তো আর কোনো মা বোনের যাতে এরকম প্রাণ হারাতে না হয়, কোনো ফ্যাসিস্ট সরকার যাতে গঠিত না হয়, এটাই কিন্তু তারা আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এই ছিল আসলে আমার কাছে বগুড়ার মুক্তির ফুলবাড়ি থেকে সর্বশেষ। ধন্যবাদ। আমরা দেখছিলাম বগুড়ার যে মুক্তির ফুলবাড়ি, সেই স্মৃতিসৌধের পাশে অসংখ্য মানুষের ভিড়। আমরা এবার সরাসরি জাতীয় স্মৃতিসৌধে সাভারে যেতে চাই। সহকর্মী এজাজুর রহমান রয়েছেন সেখান থেকে। এজাজ, আপনি জানাবেন, আমরা কিছুক্ষণ আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, তাদের শ্রদ্ধা নিবেদন আমরা দেখিয়েছি। এই মুহূর্তে নিশ্চয় সাধারণ মানুষের স্রোত সেখানে শহীদ বেদির দিকে রয়েছে। জানবো সেই খবর আপনার কাছ থেকে, জানাবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর এখানে সাধারণত যেটি হয় যে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়, এবং তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা একে একে আসছে এবং স্বাধীনতার 53 বছরে যে সকল বীর শহীদদের কল্যাণে স্বাধীন সার্বভৌম একটি দেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন সার্বভৌম দেশের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে একে একে ছুটে আসছেন সবাই। এবং আপনি জানেন যে প্রতি বছর যেভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষের ঢল নামে সাভারে স্মৃতিসৌধে, সুতরাং আজকেও সেরকম চিত্র দেখতে পাচ্ছি। যদিও অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু আজকে একটি পরিবর্তিত প্রেক্ষাপটে সাধারণ মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন, এবং সেই পরিবর্তিত প্রেক্ষাপটটি আপনি নিশ্চয়ই জানেন যে গত 3 মাস আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আপামর জনসাধারণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছিল, যে ফ্যাসিবাদী আচরণের কারণে শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে যে অনেকেই বলেন বা বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা বলেন যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং শোষণমুক্ত হয়েছে, ফ্যাসিস্টদের দোসর থেকে যাতে দেশ আর কখনো ফ্যাসিস্টদের দোসরের অধীনে না যায়, সেরকম প্রত্যয় তারা ব্যক্ত করেন। এখানে যারা আসছেন অনেকেই কথা বলছেন আমাদের সঙ্গে, এবং তারা বলছেন, এবং কিছুক্ষণ আগেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন সমন্বয়ক ছিলেন, সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারাও কথা বলেছেন, এবং তারা বলছেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও মূলত স্বৈরাচার মুক্ত হয়নি বা প্রকৃত স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেনি, কিন্তু এই 24-এর গণ আন্দোলনে যেভাবে মানুষ মাঠে নেমেছিল, সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে। 71-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত, এটা তাদের বক্তব্য ছিল, এবং 24-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এটি নাহিদ ইসলাম তিনি কিছুক্ষণ আগে এই উক্তিটি করেছেন, এবং সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে এবারে জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে জুলাইয়ের শহীদরা। এবং মাহফুজ আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক, এবং তিনি নেপথ্য থেকে মাস্টারমাইন্ড বলা হয় তাকে অনেকটা, এবং তিনি বলছিলেন যে ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে সেটিকে অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং যে সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে সকল রাজনৈতিক দল মিলে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং 71-এ যে সকল বীররা জীবন দিয়েছে, যে শহীদ হয়েছে, যারা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ার সুযোগ করে দিয়েছিল,
হয়েছিল সেই নানা কাঠখড় পেরিয়ে কিন্তু নানা সময় নানা দশকে এসে বাংলাদেশ তার প্রকৃত রাস্তা থেকে সরে গেছে, কিছুটা কক্ষচ্যুত হয়েছে বলা যায়, এবং সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হতে হয়েছে। 90-এর স্বৈরাচারী আন্দোলন হয়েছে, তারপরে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলো, সেটিও ব্যাহত হয় 2007 সালে এসে, এবং তারপরে কিন্তু আবারও 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও 2014 সালের পর থেকে সেটি আসলে আদতে ফ্যাসিস্ট রূপ ধারণ করে। সুতরাং এই জায়গাগুলোতে ভবিষ্যতে আর কখনো যেন এরকম ছন্দপতন না হয়, একটা ধারাবাহিক সরকার যাতে গঠিত হয়, সেই ধারাবাহিক সরকারের মধ্য দিয়ে গণতান্ত্রিক চেতনার যাতে উন্মেষ থাকে, মানুষের মাঝে গণতান্ত্রিক চেতনার যে আকাঙ্ক্ষা সেটি যেন সবসময় জাগ্রত থাকে, এবং গণতান্ত্রিক চরিত্র যাতে ঠিক থাকে, এই আকাঙ্ক্ষাগুলো তারা ব্যক্ত করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি যে সকল সংস্থাগুলো রয়েছে, সরকারি বেসরকারি সংস্থা থেকে শুরু করে অনেকেই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং দিনে দিন সময় যত গড়াবে মানুষের স্রোত কিন্তু এখানে এসে মিলিত হবে, এবং সবার স্মৃতিসৌধে তারা সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আমরা সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে আবার যেতে চাই, একেবারে শুরুর দিকে, অর্থাৎ মূল গেটের কাছাকাছি রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আমরা যাব তার কাছে। এর আগে একেবারে বেদির কাছ থেকে সরাসরি এজাজুর রহমান জানাচ্ছেন। আদিল, জানাবেন যে সেখানের এই মুহূর্তে মানুষের ঢল কেমন, কারা আসছেন সেখানে এই মুহূর্তে? বাশার, আজকের দিনটি আসলে আমাদের জন্য গৌরবময় একটি দিন। এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং সেই স্বাধীনতা যারা এনে দিয়েছিল যে বীর সন্তানরা, সেই বীর সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। এবং কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এবং তার আগে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আমরা দেখছি যে সাধারণের যে ঢল, সেই ঢল নামতে শুরু করেছে এই স্মৃতিসৌধে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে তারা আসছেন, এবং বীর সন্তানদের তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তারা নিবেদন করছেন। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, তারাও তাদের ব্যানার নিয়ে স্মৃতিসৌধ আসছেন। তারাও তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি নিবেদন করছেন। সাধারণ মানুষ যারা আছেন তারা যেটি আসলে বলছেন যে আজকের এই দিনে যে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় যাতে কোনোভাবে বিফলে না যায়, সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের অর্থনীতি কোনোভাবেই যেন ধ্বংসের মুখে না পড়ে, এ কারণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এমন আহ্বানও প্রত্যেকটি মানুষের কণ্ঠে রয়েছে। এখানে যারা এসেছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের যে মূল যে গেট, সেই মূল গেট দিয়ে স্মৃতিসৌধের যে প্রধান যে বেদিটি, যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, সেই নিবেদন করতে যাবার আগে অসংখ্য মানুষ এই মুহূর্তে। আদিলুর, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে একেবারে আপনি যেরকম মানুষের স্রোত দেখাচ্ছেন মূল গেট থেকে, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের একেবারে শুরুর দিক থেকে স্মৃতিসৌধে ঢোকার, একই সাথে আমরা ড্রোন থেকে কিন্তু পুরো যে স্মৃতিসৌধের দৃশ্যটাও কিন্তু আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাতে পারছি। জি, বলবেন। দেখুন, যেটি আসলে আপনাকে বলছিলাম যে যখনই আসলে সাধারণ মানুষের প্রবেশের যে সুযোগটি তৈরি করে দেওয়া হয়েছে, তারপরে দেখছি যে আমরা এখানে কিন্তু আসলে সেই ভোর থেকে, অর্থাৎ ভোর 5টার পর থেকেই আমরা স্মৃতিসৌধের বাইরে অপেক্ষা করছিলাম ঢাকা আরিচা মহাসড়কে। আমরা দেখেছি যে সূর্যের আলো ফোটার আগেই অনেকে এই যে ঢাকা আরিচা মহাসড়ক এবং এই স্মৃতিসৌধের বাইরে অনেকে অপেক্ষমান অবস্থায় ছিলেন কখন তারা স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন। এবং যখন আসলে সাধারণের প্রবেশ করার সুযোগ দেওয়া হলো, তার পরপরই আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলটি স্মৃতিসৌধ মুখে নামতে শুরু করেছে। এবং সাধারণ মানুষ তারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান, যাদের জন্য আজকের এই স্বাধীনতা, যেখানে একটি স্বাধীন সার্বভৌম
আমরা পেয়েছি সেই যাদের জন্য এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি বাংলাদেশ যাদের বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই বীর সেনাদেরকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে এই স্মৃতিসৌধ অভিমুখে আসছেন এবং বলা যায় যে আপনি এর আগে অনেকবারই এই বিজয় দিবসে স্মৃতিসৌধের এই সংবাদ সংগ্রহ করেছেন, তথ্য তুলে ধরেছেন। যদি একটু আপনার কাছে অভিজ্ঞতা জানতে চাই, এর আগে এবং এবার এই অন্তর্বর্তী সরকারের সময়ের এই প্রথম বিজয় দিবসের মানে পরিবর্তন বা পার্থক্য কি আপনার চোখে পড়ছে? মানুষ কি বলছে? আগের বক্তব্যের সাথে এখনকার মানুষের চাওয়া পাওয়ার কি ভিন্নতা দেখতে পাচ্ছেন? না দেখুন, এখানে যারা জাতীয় স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন তাদের উদ্দেশ্য কিন্তু আসলে একটাই, যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা, তাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদন করা। এটি এখানে বিগত সময়ে যারা এসেছেন তাদের উদ্দেশ্য যেমন একটাই ছিল এবং এবছর যারা এসেছেন তাদের উদ্দেশ্যও একটি। তবে হ্যাঁ, কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিছু পার্থক্য আসলে তৈরি হয়েছে। এতদিন যেটি আসলে ছিল যে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ড ছিল, কেউ সন্তুষ্ট ছিলেন বা অসন্তুষ্টি ছিল, এই এক ধরনের বিষয়গুলো আসলে ছিল। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এবছর, এবার ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এবার যে ১৬ই ডিসেম্বর, এই জায়গায় আমরা যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, বিশেষ করে সাধারণ মানুষ যারা এসেছেন, তাদের কাছে যেটি আসলে আমরা কথা বলে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে একটি ভালো রাজনৈতিক দল এবং কোনো রাজনৈতিক দলই যেন গণতান্ত্রিক উপায়ে, প্রত্যেকটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, গণতান্ত্রিক উপায়ে যেন তারা ক্ষমতায় থাকেন এবং জনগণের সঙ্গে থাকেন, জনগণ বিচ্ছিন্ন যাতে না হন, এমন প্রত্যাশাটি তাদের মধ্যে আসলে রয়েছে। তবে আমি যদি আপনাকে একটি বিষয় আসলে একটু বলি, যে আমরা যদি মানুষের উপস্থিতির কথা যদি আসলে বলি, অন্যান্য বছর আমরা যে ধরনের উপস্থিতি একদম সাধারণ মানুষের প্রবেশের পরেই স্মৃতিসৌধ মুখে দেখতে পাই, এবছর আসলে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব একটা পার্থক্য আমরা এখন পর্যন্ত আসলে লক্ষ্য করতে পারছি না। তার কারণ আপনি জানেন যে স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন তাদের উদ্দেশ্য কিন্তু আসলে একটাই থাকে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে। আমরা বিভিন্ন জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার খবরাখবরও তুলে ধরছি। অন্যান্য স্মৃতিসৌধগুলোতে কিভাবে মানুষের ভিড়, শ্রদ্ধা নিবেদনের খবর, সেই খবর জানাচ্ছি। আমরা এই মুহূর্তে একটু খুলনায় যেতে চাই। সহকর্মী শামীমুজ্জামান রয়েছেন। শামীম, খুলনায় শ্রদ্ধা নিবেদনের সবচেয়ে বড় যেই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে গল্লামারীতে, আপনি নিশ্চয়ই সেখানে রয়েছেন এবং আরও একটি রয়েছে শহীদ হাদিস পার্কে। জানাবেন আজকে সেখানের কি অবস্থা, কারা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, মানুষের ভিড় কেমন, অন্যান্য বারের তুলনায় এবারের অবস্থান কেমন দেখছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি গল্লামারী স্মৃতিসৌধে। এখানে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, তারপরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এছাড়া খুলনা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ক্যামেরা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন পর্ব এখনো অব্যাহত রয়েছে। এছাড়া আজ কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে। সকাল 10টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে বিজয় মেলার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুপুর 3টায় বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে এবং তারপরেই শিববাড়ি মোড়ে সমাবেশ হওয়ার কথা আছে। আমরা কথা বলেছিলাম বিজয় দিবসে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন তাদের সঙ্গে। তারা যেটা বলেছেন, এবারের বিজয় দিবস একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন অন্য পরিস্থিতির মধ্য দিয়েই পালন হচ্ছে। তারা বলছেন যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এবার মানুষের মধ্যে প্রত্যাশা ভিন্ন। তারা যেটা বলছেন যে দিনে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা হয়েছিল, বিজয় হয়েছিল, সেই আসলে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু সেই
মানুষের সে প্রত্যাশা পূরণ হয়নি বলে কিন্তু জুলাই আগস্টের বিপ্লব হয়েছে এবং তারা বলছেন যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, যে প্রত্যাশার মধ্য দিয়ে এবার যাতে মানুষ সেই যে প্রত্যাশা সেটা যাতে পূরণ হয়, সেই দাবি প্রত্যেকেই করেছেন। তারা যেটা বলছেন যে ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুখী বাংলাদেশ যাতে। যেমন নিশ্চয়ই দিনভর খুলনায় মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে চিত্র, সেই চিত্র আপনার মাধ্যমে আমরা দেখাতে পারবো। আমরা একটু আগে ছিলাম খুলনায়, সেখানে স্মৃতিসৌধের মানুষের শ্রদ্ধা নিবেদনের চিত্র দেখছিলাম। এবার সরাসরি বগুড়ায় বরিশালে যেতে চাই, সেখান থেকে সহকর্মী আলামিন হোসেন রয়েছেন। আলামিন, আমরা বরিশালে ছিলাম বেশ ঘণ্টাখানিক আগে, এখন নিশ্চয়ই সেখানকার চিত্র আলাদা, সেখানে মানুষজন আসছেন, আরো ভিড় বেড়েছে, একটু জানাবেন সেখানকার চিত্র কি? অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এই মুহূর্তে মূল কেন্দ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আমিন। যদি আপনি শুনতে পেয়ে থাকেন, আপনার পাশে বেশ লাউড স্পিকারের শব্দ আমরা শুনতে পাচ্ছি। বরিশালের এই মুহূর্তের স্মৃতিসৌধের চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। কারা এসছেন এখন শ্রদ্ধা নিবেদন করতে, কি বলছেন তারা? বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর বরিশাল অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ.কে.এম. আজাদ রহমানের নেতৃত্বে সহকর্মী আলামিন হোসেন বরিশাল থেকে রয়েছেন, কিন্তু তিনি খুব সম্ভবত শুনতে পাচ্ছেন না। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও তার কাছে ফিরবো বরিশালের চিত্র দেখাতে। আমরা যাচ্ছি অন্য একটি খবরে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। বিজয়ের 53 বছরে শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। 71-এর অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, 24-এ এসেও বৈষম্যের বিরুদ্ধে আবারও লড়াই। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি রোধ ও মানব সম্পদের উন্নয়নেই মিলবে অর্থনৈতিক মুক্তি। 1971 ধর্ম বর্ণ নির্বিশেষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজির লড়াই শুধুই স্বাধীন একটি ভূখণ্ডের জন্য নয়। এ লড়াই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, জাতিগত বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের 35তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানির বাজার। উন্নয়নের গালগল্পে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর সহ বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। ব্যাংকের থেকে 30,000 কোটি টাকা লোন নিচ্ছে, কেউ 20,000 কোটি টাকা লোন নিচ্ছে, কিন্তু আমার মতন একজন লোক যদি আমি 50,000 টাকার জন্য যাই, আমার পায়ের স্যান্ডেল দর জোড়া খাওয়াইব, আমি পাবো না। 2024-এর জুলাই মাস, স্বাধীনতার 53 বছর পর শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে আবারও মাঠে নামতে হয় ছাত্র জনতাকে। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোতে যদি আমরা ডেমোক্রেটাইজ করতে পারি এবং আমরা যদি এনশিওর করতে পারি যে আমাদের গভর্নেন্স সিস্টেমটা গুড গভর্নেন্স যদি এনশিওর করতে পারি, তাইলে বেসিক্যালি হয়তো বা আমরা আমাদের প্রত্যাশিত এক নতুন বাংলাদেশ দেখতে পাবো। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের 40% অর্থই লোপাট হয়েছে। বিগত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। 2 কোটি লোক দারিদ্র্য ঝুঁকিতে পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বৈষম্য কমিয়ে আগামীর অর্থনীতিকে টেকসই করার জন্য প্রয়োজন অনুকূল রাজনৈতিক পরিবেশ। যেই হারে দারিদ্র্য কমেছে, তার চেয়ে বৈষম্য আবার প্যারালালি কিন্তু বেড়েছে। সুতরাং আমরা যদি বৈষম্যহীন অর্থনীতি দেখতে চাই, তাহলে আমাদের যে বটম 5% বা বটম 10% তাদেরকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন সংবাদ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্সে রয়েছে আরো বিস্তারিত।